7টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই 7টা প্রশ্নের মার্ক থাকবে 770। এখন অনেক ছাত্রছাত্রী আমরা বোর্ড পরীক্ষায় খাতায় যে বিষয়টা দেখি যে অনেক ছাত্রছাত্রী কি করে, মনে করো 6টা প্রশ্ন খুব ভালো লাগে, খুব ভালো লিখতে গিয়ে তুমি সর্বোচ্চ ভালো লিখলে ধরো মার্ক পাবো কত 9 করে, বেসিক্যালি 9 দেওয়া হয় না, কিন্তু সর্বোচ্চ ভালো লিখলে আমরা 9 দিই। 6 নম্বর পাইলে কত 54। সর্বোচ্চ ভালো লেখার কারণে যদি তুমি সর্বোচ্চ ভালো লিখতে দাও তাহলে কিন্তু আবার 6টা প্রশ্নের 7টা অ্যান্সার করা তোমার জন্য কঠিন ব্যাপার হবে। অতএব তোমাকে সর্বোচ্চ ভালো অথবা সর্বোচ্চ বেশি লেখার দরকার নেই। কেন দরকার নেই? তুমি মার্জিত অ্যান্সার যেটা সর্বসাকুল্যে গ্রহণযোগ্য সেটা অ্যান্সার করবা। তাহলে তুমি 7টা অ্যান্সার করতে পারবা। 7টাতে যদি তুমি 8 করে পাও, 7টা কত হলো 56। তাহলে 6টা বেশি করে অ্যান্সার করাই ভালো হবে নাকি 7টা মার্জিত অ্যান্সার করা ভালো হবে? তাহলে 7টা মার্জিত অ্যান্সার করা ভালো হবে। তাহলে 7টা 56 হলো, আর এখানে 6টা বাড়িয়ে লিখতে গিয়ে 6টা অ্যান্সার করার সময় পাইলে হলো 54, আর মার্জিত সঠিকভাবে অ্যান্সার করার কারণে 7টা অ্যান্সার করতে পারলে পাইবা হলো 56। তাহলে এই ক্ষেত্রে তুমি এইটা অ্যান্সার বেছে নিবা। ওকে, অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে সকল প্রশ্নের উত্তর করলে শিক্ষকের কাছে মনে হয় যে স্টুডেন্টরা পারবে, সেক্ষেত্রে মার্ক সর্বোচ্চ দেওয়ার প্রবণতা সৃষ্টি হয় শিক্ষকের মনে। আর যদি দেখা যায় যে প্রশ্ন বাদ দিয়ে লিখছো তখন দৃষ্টিভঙ্গি হয় যে স্টুডেন্টটা পারফেক্ট না। এক্ষেত্রে সবসময় মাথায় রাখবে যে 7টা প্রশ্নের অ্যান্সার অন দা ওয়ে যে কোনো উপায়ে করবে। এখন কিভাবে তুমি অ্যান্সার করবে সেটা বলে দিচ্ছি। প্রথমে 11টা প্রশ্ন থাকলো, তুমি সবচাইতে যে প্রশ্নের উত্তরটা ভালো জানো সেটা অ্যান্সার করবে। 1 নম্বর প্রথমে প্রশ্নপত্র আছে বিদায় তুমি যে 1 নম্বর আগে অ্যান্সার করবে এটা কোনো বিধিবিধান নেই। তুমি 4 নম্বর প্রশ্নের উত্তর ভালো জানো, তাহলে এখানে লিখবে 4 নম্বর প্রশ্নের ক এর উত্তর। সেক্ষেত্রে তুমি এখানে নীল কালি দিয়ে চাবুক দাগ দিতে পারো। ওকে, এখন বিষয় হলো ক নম্বরের ক্ষেত্রে যে কাজটা স্টুডেন্টরা করে, কিছু সংখ্যক স্টুডেন্ট, সকলের কথা বলছি না, তারা কি করে, অনেকে দেখা যায় যে ধরো বলা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল বিজয়ী হয়, অনেকে লিখে ফেলে 1913 সালে। শুধু তুমি এইটুকু অ্যান্সার করবে না, ঠিক আছে? এখন প্রশ্ন করতে পারো তাহলে এতটুকু অ্যান্সার করলে কি মার্ক দেবে না? হ্যাঁ, অবশ্যই দেবে। বাট অনেক টিচার আছে যারা রাগান্বিত মন মাইন্ডেড, তারা এখানে তোমাকে দৃষ্টিভঙ্গি, তোমার সম্পর্কে টিচারের দৃষ্টিভঙ্গি তখন হবে যে স্টুডেন্টরা ফাঁকিবাজ। তোমার সম্পর্কে কখনো যেন টিচারের নেতিবাচক দৃষ্টিভঙ্গি না হয় এইটা মাথায় রেখে অ্যান্সার করবে। তাহলে কি করবা? লিখবা রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল বিজয়ী হয়, ঠিক আছে? পূর্ণ বাক্যে অ্যান্সার করবা ক নাম্বার, মনে থাকবে? তাহলে এখানে 1 তুমি পেয়ে গেলে, এখানে টিক দিতে দিবে 1 পেয়ে গেলে। এবার তুমি 6 নাম্বার অ্যান্সার করবে। 6 নম্বরে কি করবে? সেম এইভাবে লিখে দিবে 4 নম্বর প্রশ্নের ক্ষয়ের উত্তর, ঠিক আছে? ক্ষয়ের উত্তর এখানে দুইটা প্যারা করবে, কারণ এখন সৃজনশীল পদ্ধতি আসার কারণে টিচাররা সবচেয়ে প্রশ্নের ধারাবাহিকতার উপর মার্কিং করে। 6 নম্বরে দুইটা প্যারা করবে, বেশি কথা লেখার দরকার নেই, ব্যাপক কথা তুমি দুইটা প্যারা করবে। মানে এক কথায় হলো এখানে কোন অ্যাঙ্গেলে প্রশ্ন চাইছে, কি চাইছে, ওইটা হলো লেখার পরে তারপরে তুমি ওটার ব্যাখ্যা বিশ্লেষণটা সংক্ষিপ্ত আকারে লিখে দিলা। একে বলা হয় দুইটা প্যারা। তাহলে এখানে 2 পাবে। দুইটা প্যারা যতই থাকবে 2 পাবে। মজার বিষয় হলো 6 নম্বর প্রশ্নের উত্তরে তুমি কাটাকাটি করতে পারবে না। কেন কাটাকাটি করতে পারবে না? 6 নম্বরে যদি কাটাকাটি থাকে তাহলে তোমার সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি হবে স্টুডেন্টরা মনে হয় অলমোস্ট কাটাকাটি করে, ভুল করে, তাহলে গ এবং গ নম্বরে তোমার মার্ক কমে আসবে। এজন্য 6 নম্বর যদিও কম কথা লিখতে হয়, গোয়াতে যতটুকু সময় লাগে ততটুকু জিনিস কিভাবে 6 নম্বরে অ্যান্সার করবে, কারণ 6 উপর যে মানে প্রভাব কিন্তু হলো গ এবং গ। এজন্য 6 নম্বর খুব ছোট করে যে যেখানে কাটাকাটি যদি কোনো কমই না হয় তাহলে 6 যদি হবে গ নম্বর তুমি লিখবে। মানে মজার একটা গোপন কথা বলে দিই, সেটা হলো গ নম্বরে তুমি এক জায়গায় ভাবে হলো সাকিলা, গ নম্বরে একটা জায়গায় তুমি সাকিলা লিখতে হবে, সেখানে তুমি লিখে ফেলতে হলো ধরো যে জাকিলা। এখানে বর্গীয় জকে কেটে তোমাকে তালিকাবদ্ধ করার প্রয়োজন নেই, কারণ ঘ নাম্বার এবং ঘ নাম্বারের ভিতরে কি লিখছো তুমি স্পেলিং মিস্টেক যদি একসাথে লিখতে নজরে আসবে না। বুঝতে পারছো? অর্থ দূরের কথা, শব্দ দূরের কথা, অনেক সেন্টেন্সে মিস্টেক হতে পারে, এটা কি করবে? নজরে
তুমি লাইবা তুমি কি লিখছো এটা টিচার নিজের বাক্যে তোমাকে প্র্যাকটিস করার মতো তার সময় হাতে নেই, ঠিক আছে? কারণ নির্দিষ্ট সময়ে অতটুকু খাতা দিতে হয় বোর্ডের খাতা, আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকে আসতেছে ফেসবুকের সাথে, টিচাররা আসতেছে, তুমি কি লিখছো এইটাতে যাচাই করার মতো কিছু থাকে না। অতএব খাতা স্বচ্ছ থাকতে পারে, ধরো যে ক নাম্বার ভাগ আছে, খ নাম্বার ভাগ আছে, গ এবং ঘ নাম্বার ওই অ্যাঙ্গেলের মার্ক পড়ে। এখন প্রশ্ন হতে পারে যে কোন ওই অ্যাঙ্গেলে কত মার্ক দেবে। তুমি যদি কাটাকাটি না করো, ধারাবাহিক মেইনটেইন করে লেখো, তাহলে ক নাম্বারে 1 পাবা, খ তে 2 পাবা, গ তে পাবা 2 আর ঘ তে পাবা 3। এই 3 2 5 5 থেকে 8 পাবা। এখন প্রশ্ন হতে পারে এর বেশি কি পাওয়া যাবে না? হ্যাঁ, পাওয়া যাবে। প্রত্যেক প্রশ্নে যখন তুমি 8 করে পাইছো, তখন টিচার মনে করবে যে স্টুডেন্ট অবভিয়াসলি ভালো স্টুডেন্ট, সকল সাবজেক্টে সে 90 প্লাস পাবে। অতএব টিচার মনে করবে কি ওই যে গ নাম্বারে যেখানে 2 দিছে, 2 থেকে 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন আরো কম করে প্লাস করে দিবে, ঠিক আছে? প্লাস করার কারণে তোমাকে এখানে 91 বা 92 তে দিয়ে যাবে। এইটা হলো লেখা করো। এখন বিষয় হলো গ নাম্বার কি করবা। গ নাম্বার হলো এখানে 3টা প্যারা করবা। গ নাম্বারে 3টা প্যারা করো, প্রতিটি টপিকস প্যারার উপর মার্কিং হবে। কেউ যদি প্যারা ছাড়া লেখে তাকে মার্ক দেওয়া হবে, কেটে দেওয়া হবে না, কিন্তু সে সন্তুষ্ট চিত্তে মার্ক পাবে না। অসন্তুষ্ট চিত্তে লিখছে এই জন্য টিচার যতটুকু সম্ভব দেবে, কিন্তু যদি তুমি প্যারা আকারে লেখো তাহলে সর্বোচ্চ মার্ক পাবে। সেম ঘ নাম্বারে তুমি 4টা প্যারা লিখবে। ওকে, এখন বিষয় হলো খাতাটা তুমি কিভাবে সুন্দরভাবে সাজাবে সেটা দেখাচ্ছি। ক খ গ তো অ্যানসার করলে, এখন কোথায় কোনটা যাবে। ধরো এখানে তুমি লিখছো হলো 4 নম্বর প্রশ্নের উত্তর ক, ঠিক আছে? এখানে এক বাক্যে লিখে একটা দাঁড়িয়ে দিচ্ছি। এখন অনেক স্টুডেন্টরা বলে যে স্যার বারবার যদি এত নম্বর প্রশ্নের উত্তর ক, এত নম্বর খ, এইটা লিখতে তো প্রায় কয়েক মিনিট যাবে। সেক্ষেত্রে কি বিকল্প কোনো অপশন বেছে নেওয়া যাবে? হ্যাঁ, নিতে পারো। তুমি একবার যদি করে লিখে রাখো যে 4 নম্বর প্রশ্নের উত্তর, তাহলে তুমি সেপারেট ভাবে এরকম ক দিয়ে এখানে ক নাম্বার লিখলে, এখানে খ দিয়ে ডাবল টান দিয়ে এখানে লিখলে লিখতে পারো। এটা তো ভালো মার্ক দেওয়া হবে। বারবার 4 নম্বর প্রশ্ন উত্তর ক, 4 নম্বর প্রশ্ন উত্তর খ, এটা যদি কেউ না লেখে এটা তো সমস্যা নেই, এটাতে স্যার কখনোই অসন্তুষ্ট হবে না, কারণ উপরে হেডিং করা আছে ক, তাহলে তারপরে খ এবং গ এবং ঘ থাকতে পারে। টিচার অতি সহজে বুঝবে যেটা 4 নম্বর প্রশ্নের উত্তরে চলমান আছে। এটা বারবার লেখার প্রয়োজনীয়তা নেই। কেউ যদি দ্রুত লিখতে পারে সে লিখবে, অন্যথায় লেখার প্রয়োজন নেই। এটা বাধ্যবাধকতা নেই। কথা বুঝতে পারছো? এখন আমার কথা হলো ক্লিয়ার, বুঝতে পারছো? এখন তুমি কি কাজ করবা এখন সেটা দেখাচ্ছি। প্রত্যেকটি প্রশ্নে সবচেয়ে ভালো মার্ক পাওয়ার আরেকটা বিষয় হলো, আমরা প্রায় সময় স্টুডেন্টদের বলি যে ভালো মার্ক পাওয়ার ক্ষেত্রে 50% মার্ক ডিপেন্ড করে একাডেমিক নলেজের উপর, আর বাকি 50% মার্ক ডিপেন্ড করে স্ট্র্যাটেজির উপর। স্ট্র্যাটেজি মানে কৌশলের উপর। কৌশলটা কি? এখন ধরো এখানে তুমি ক নাম্বার অ্যানসার করছো, ঠিক আছে? উপরে তো লিখছো 4 নম্বর প্রশ্ন উত্তর, ক নাম্বার এখানে ডাবল টান দিয়ে এখানে লিখলাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর কত 1861 সালে জন্মগ্রহণ করেন, তারিখ না। এখানে ক নাম্বার লিখলাম, এটা নীলকালিতে দুটো দাগ দিয়ে এখানে প্রশ্ন উত্তর লিখলাম। ক একটা পৃষ্ঠা শেষ হলো, ক নাম্বার নতুন পৃষ্ঠায় চলে যাবে। এখন কথা বুঝতে পারছো? যদি প্রতিটা প্রশ্নের নতুন নতুন পৃষ্ঠায় শুরু করতে পারো, তাহলে খাতার সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। মার্ক দেওয়ার ক্ষেত্রে, খাতা দেখার ক্ষেত্রে টিচারের সবচেয়ে সুবিধা হয় এবং টিচারের কখনো রাগান্বিত ভাব আসে না। এখন তুমি যে কাজটা করবা যে কোথায় একটা প্রশ্ন শেষ করা যাবে, কোথায় শুরু করা যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এর উপর ভালো মার্ক পাওয়ার সবচেয়ে বড় বিষয়টা নির্ভর করে। কোন একটা খাতার পৃষ্ঠায় যদি তুমি অর্ধেকের বেশি ব্যবহার করেছো, ধরো এতটুকু একটা পৃষ্ঠা, এটা একটা পৃষ্ঠা, তুমি এটা মনে হয় মেবি ধরো এটা অর্ধেক, ঠিক আছে? তুমি যদি অর্ধেকের বেশি এই পর্যন্ত এসে গেছো, অর্ধেক অনেক বেশি 3-4 লাইন বেশি গেছো, এতটুকু বাকি আছে, তাহলে নতুন প্রশ্নের উত্তর এখানে শুরু করার দরকার নেই। কথা বুঝতে পেরেছো? কারণ খাতা দিতে তো তোমার তো নিজের খাতা যাচ্ছে না, খাতার জন্য তুমি অলরেডি 2200 টাকা আগে পেইড করছো। তুমি এখানে কার্পণ্য করলে স্যার রাগান্বিত হয়। অনেক টিচার আছে যে এতটুকু জায়গার ভিতরে নতুন প্রশ্ন শুরু করলে বিরক্ত হয়, ইভেন আমি নিজে বিরক্ত হই। সো অল্প জায়গায় বাকি আছে, সেখানে নতুন প্রশ্ন শুরু করা যাবে না, অন্য বিষয়ে চলে যাবা। গ নাম্বার। এখন প্রশ্ন হলো যে ঘ এবং ঘ কতটুকু লিখবো। গ নাম্বার তুমি পুরো এক পৃষ্ঠা লিখছো, দ্বিতীয় পৃষ্ঠায় যখন যাবা, কোন পৃষ্ঠায় যদি কোনো প্রশ্ন নিয়ে তুমি চলে যাও, মাথায় রাখবা এই পৃষ্ঠায় আমি অর্ধেকের বেশি ব্যবহার করবো।
কেন ব্যবহার করবা? তাহলে নতুন বন্ধু শুরু করা যাচ্ছে কিনা, নতুন আরেকটা বন্ধু আর নতুন প্রথম থেকে শুরু করতে পারছো, এই বিষয়টা মাথায় নিয়ে এইভাবে স্ট্র্যাটেজি মানে কৌশল, এই কৌশলটা অবলম্বন করে তুমি ভালো মার্ক পাবে। কথা বুঝতে পারছো? তাহলে যেই বিষয়ে তুমি পদার্পণ করছো ওই বিষয়ে তুমি অর্থে অবভিয়াসলি বেশি যাবে। যা নতুন বিষয় আমাদের নতুন 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 বিষয় শুরু হচ্ছে, এখানে ধোয়া শেষ হয়েছে, অর্থের বিষয় হয়ে গেছে, এখানে ধোয়া শুরু করার দরকার নেই, ওখানে ধোয়া শুরু করলে নতুন বস্তু। এখন বিষয় হলো যে ধোয়া নাম্বার কি লিখে, এক বিষয় পুরো লিখে দ্বিতীয় বিষয়ে অর্থের বেশি যাওয়া, আর ধোয়া নাম্বার হলো পুরো দুই বিষয়, কারণ ওটাতে মার্ক 3 এটাতে 4। কথা বুঝতে পারছো? এইভাবে লিখতে হবে। এখন প্রশ্ন করতে বলতে পারো প্রত্যেক প্যারাতে স্যার কয় লাইন লিখলে ভালো হবে স্যার? আচ্ছা, মানে আমি প্যারা শব্দ বলছি, এখন তোমার প্রশ্ন যে এক একটা প্যারায় কত লাইন লিখতে হবে, না প্যারাতে কত লাইন লেখা যাবে এর কোনো সীমাবদ্ধতা নেই। এটা তোমার বাচনভঙ্গির উপর, তোমার দৃষ্টিভঙ্গির উপর এবং তোমার প্রেক্ষাপটের নলেজের উপর ডিপেন্ড করবে তুমি তুমি তোমার প্যারাকে কিভাবে সাজাবে। এটা কোনো সুনির্দিষ্ট কাঠামো নেই। আর কোনো বিষয় আছে থাকলে বলো। তুমি যদি এই স্ট্র্যাটেজি অবলম্বন করতে পরীক্ষায় খাতায় লিখে আসো, প্রত্যেক স্টুডেন্টই তুমি কাটাকাটি নিয়ে কথা বলছি, 80% মার্ক প্রত্যেক স্টুডেন্টে আসবে। সর্বপ্রথম সবসময় বারবার বলি যে ক খতে কখনোই কাটাকাটি করা যাবে না, ওভার হ্যান্ডরাইটিং করা যাবে না, মানে খাতাটা থাকবে পরিপাটি। আর গ এবং ঘ নম্বরের ভিতরে যদি কোনো ওয়ার্ড মিস্টেক হয়, ইভেন কোনো সেন্টেন্সও মিস্টেক হয়, সেটা কাটাকাটি করে কারেকশন করার দরকার নেই। মানে স্যার আপনি ভিতরে তোমার খাতা কখনোই পড়া হবে না, সত্যি কথা যেটা বলে দিলাম, গ এবং ঘ নম্বর পড়া হবে না। বাট ক এবং ঘ কিন্তু টিচাররা চোখে দেখে বুঝতে পারে যে কি লিখছো, ওটা অটোমেটিক্যালি চোখে দেখার পরে বোঝা যায়। তো এই বিষয়টা মাথায় রাখবা, নির্দিষ্ট অ্যাকুরেট অ্যান্সার করবা, একদম বাদুম কিছু লিখবে না। অপ্রাসঙ্গিক শব্দ, অপ্রাসঙ্গিক সেন্টেন্স খ নম্বরে কখনোই প্রয়োগ করবা না। কখন শব্দ মানে কি, গ এবং গকে ভালো মার্ক পেলে না। প্রতিটি প্রশ্ন যদি এইভাবে অ্যান্সার করো, দেখবা যে নির্দিষ্ট সময়ে তুমি 7টা প্রশ্নের অ্যান্সার করতে পারছো এবং 7টা 56 অটোমেটিক্যালি হয়ে গেছে এবং 60-70 আরো 3-4টা মধ্যে অ্যাড করে দিতে পারে। আর যদি কাটাকাটি থাকে, লেখার যদি ধারাবাহিকতা না থাকে, প্রাণ খুলে 10 পৃষ্ঠা লিখলেও ভালো মার্ক আসবে না। শুধু বেশি লিখলে যে ভালো মার্ক বিষয়টা এরকম না, ঠিক আছে? প্রসঙ্গ বজায় রেখে সুনির্দিষ্ট প্রেক্ষাপট তুলে উপস্থাপন করলে ভালো মার্ক পাওয়া যায়। এটা আহামরি বড় করার কোনো প্রয়োজন নেই, কারণ আননেসেসারি বাক্য, আননেসেসারি ওয়ার্ড সকল ব্যক্তির জন্যই বিরক্তিকর। এটা মাথায় রেখে অ্যান্সার করবে, ঠিক আছে? ওকে, পরবর্তী সময় পর্যন্ত ভালো থাকো। আর সেকেন্ড পেপার নিয়ে সমস্যা হয়, সেকেন্ড পেপারে নির্মিত অংশ নিয়ে কোন কোন প্রশ্নের অ্যান্সার করবা, প্রশ্নের অ্যান্সারের প্রণালী কি, ধরন কি এবং ভালো মার্ক পাওয়ার ক্ষেত্রে কোন শব্দগুলো চুজ করতে হবে, কোন কোন প্রেক্ষাপটের শিরোনাম কোনটা কি করতে হবে, এটা নেক্সট ক্লাসে শিখাবো। সেটা